এটা হলো ভাইব কোডিংয়ের জন্য চূড়ান্ত বিগিনার গাইড। সফটওয়্যার তৈরির সাম্প্রতিক বড় পরিবর্তন এটি। আমি এর প্রয়োজনীয় সব কিছু দেখাবো। আমরা ভাইব কোডিং ও এর টুলস নিয়ে শুরু করে সরাসরি একটি অ্যাপ বানাবো। আপনি শিখবেন প্ল্যানিং, প্রম্পটিং, লগ ইন, পেমেন্ট, পাবলিশিং এবং গিটহাবের মাধ্যমে ডেভেলপমেন্ট করার পদ্ধতি। কোনো কোডিং অভিজ্ঞতা বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। আমার সাথে চলুন, শেষে আপনার অ্যাপ ইন্টারনেটে লাইভ হবে। এটি কোনো মকআপ বা ডেমো নয়, বরং একটি আসল অ্যাপ যা সবাই ব্যবহার করতে পারবে। আমি নিজেও এমন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যা গ্রাহকরা ব্যবহার করছেন। তাই আমি বলবো ভাইব কোডিং কোথায় ভালো কাজ করে আর কোথায় বাধার মুখে পড়তে পারেন। তবে প্রথমে জানুন ভাইব কোডিং কী এবং কেন সবাই এটি নিয়ে কথা বলছে। ভাইব কোডিং মানে হচ্ছে আপনি সাধারণ ভাষায় যা চান তা বর্ণনা করবেন, আর এআই সেটা আপনার জন্য তৈরি করে দেবে। ডিজাইন, ডাটাবেস, লগ ইন সিস্টেম সব কিছুই। এই শব্দটি প্রথম ব্যবহার করেন আন্দেস কারপাঠি। তিনি 2025 সালের শুরুতে বিশ্বের সবচেয়ে সম্মানিত এআই গবেষকদের একজন। তিনি এটাকে বর্ণনা করেছিলেন, দেখুন, বলুন, চালান, কপি পেস্ট করুন, যতক্ষণ না সফটওয়্যারটা আপনার চাওয়া মতো কাজ করে। আপনাকে কোড লিখতে হবে না, আপনি শুধু এআইকে গাইড করবেন। এটা কিভাবে কাজ করে চলুন দেখি। এটা একটা লুপ। আপনার অ্যাপের বিস্তারিত বর্ণনা দিন, আর সেটি তৈরি করে দেবে। আপনি সেটি পরীক্ষা করে প্রয়োজনীয় পরিবর্তনের কথা জানান। পছন্দ মতো না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যান। এটা শুধু চ্যাট জিপিটি ব্যবহারের মতো না। চ্যাট জিপিটিকে অ্যাপ বানাতে বললে ও কোড দিয়ে দেবে, কিন্তু আপনাকেই সার্ভার, ডেটাবেস সেটআপ, হোস্টিং ও সিকিউরিটি সামলাতে হবে। সিএইচটিপি আপনাকে উপকরণ দেয়, কিন্তু রান্না করে দেয় না। ভাইব কোডিং প্ল্যাটফর্মগুলো আসলেই রান্না করে দেয়। আপনি অ্যাপের বর্ণনা দেন আর প্ল্যাটফর্মটি সেটা তৈরি করে, হোস্ট করে, ডাটাবেস দেয়, এমনকি লগ ইন সিস্টেমও দেয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, একটা বাক্য বললেই নিখুঁত অ্যাপ পাওয়া যায় না। এআই কোনো জাদু নয়। এখনও আপনাকে গাইড ও টেস্ট করে বারবার চেষ্টা করতে হয়। দক্ষতা হলো আপনার যোগাযোগের স্পষ্টতা এবং আপনি কতটা স্পষ্টভাবে নিজের চাহিদা বোঝাতে পারেন। আমরা এ বিষয়ে বেশি সময় ব্যয় করব, কারণ এটি ভালো ফলাফল আর হতাশার মধ্যে পার্থক্য করে দেয়। ঠিক আছে, এটাই হলো ভাইব কোডিং। এবার আমি আপনাকে দেখাই টুলগুলোর আসল চিত্রটা কেমন। এখনই ডজনখানেক ভাইব কোডিং টুল আছে, আর প্রতি মাসেই নতুন নতুন টুল আসছে। আমি আপনাকে প্রধান ক্যাটাগরিগুলোর একটা দ্রুত ধারণা দেব, যাতে আপনি জানতে পারেন কি কি আছে। তারপর আমরা একসাথে একটা বেছে নিয়ে কিছু বানাবো। এই টুলগুলো 3টে ক্যাটাগরিতে পড়ে। প্রথম ক্যাটাগরি হলো অল ইন ওয়ান অ্যাপ বিল্ডার। এগুলো হলো বেস 44, লাভেবল আর bold.new এর মতো প্ল্যাটফর্ম। আপনি আপনার অ্যাপটা বর্ণনা করেন আর ওরা সব কিছু জেনারেট করে দেয়। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, হোস্টিং সব কিছুই। আপনাকে কোড ছুতে হয় না, সার্ভার সেট করতে হয় না, শুধু আপনি যা চান তা বর্ণনা করেন আর প্ল্যাটফর্ম বাকি সব সামলে নেয়। এগুলো সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি অপশন, আর বেশিরভাগ মানুষ যখন ভিয়া কোডিং শব্দটা শোনে তখন এটাই কল্পনা করে। দ্বিতীয় ক্যাটাগরি হলো এআই চালিত কোড এডিটর, কারসার, উইনসার্ফ আর গিটহাব কোপাইলটের মতো টোন। এগুলো এখনও ট্র্যাডিশনাল কোড এডিটর ব্যবহার করে। আপনি আসল কোড ফাইল দেখছেন, কিন্তু এআই আপনার জন্য বেশিরভাগ কোড লিখে দেয়। আপনি স্বাভাবিক ভাষায় যা চান তা বর্ণনা করতে পারেন, আর এআই সেটি পূরণ করে দেয়। আপনার কিছু কোডিং ব্যাকগ্রাউন্ড থাকলে বা আপনি যদি তৈরি হওয়া জিনিসের ওপর বেশি নিয়ন্ত্রণ চান, তাহলে এগুলো আরও ভালো। তৃতীয় ক্যাটাগরি হলো এআই কোডিং এজেন্ট। ভাবুন রেপ্লিট এজেন্টের মতো, ক্লাউড কোড বা কোডিক্স। এগুলো এমন এআই সিস্টেম যা আরও স্বয়ংক্রিয়ভাবে কোড পরিকল্পনা, লেখা এবং ডিপ্লয় করতে পারে। আপনি তাদের একটা লক্ষ্য দেন আর তারা ধাপে ধাপে কি করতে হবে ঠিক করে নেয়। এগুলো আরও শক্তিশালী, তবে কাজ করতে একটু বেশি জটিল। এটা মূলত পাওয়ার ইউজারদের জন্য একটি টুল। এই ভিডিওর জন্য আমরা বেস 44 ব্যবহার করব। এটা সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি অপশানগুলোর একটি এবং সব কিছু এক জায়গায় সামলে নেয়। ডিজাইন, ডাটাবেস, হোস্টিং সব কিছুই। আর নামটা যদি পরিচিত মনে হয় তাহলে বলি, কারণ উইক্স বেস 44কে অধিগ্রহণ করেছে। তাই এটা কোনো ছোটোখাটো সাইড প্রজেক্ট নয়, এটা একটা আসল প্ল্যাটফর্ম যার পেছনে শক্তিশালী সাপোর্ট আছে। মানে আপনার অভিজ্ঞতা যাই হোক না কেন, আপনি সহজেই ফলো করতে পারবেন। আর শেষে আপনার হাতে থাকবে ইন্টারনেটে সত্যিকারের লাইভ কিছু। চলুন শুরু করি। স্ক্রিন ও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে বেস 44-এ যান। কোনো ক্রেডিট কার্ড লাগবে না। পেজটি খুলুন যাতে আমার সাথে কাজ করতে পারেন। লিঙ্কে ক্লিক করলে এই পেজটি আসবে আর সাথে একটা চ্যাট বক্স দেখবেন।
যেটা আপনাকে আপনার অ্যাপ বর্ণনা করতে বলবে। তবে এটা আসলে কোনো সত্যিকারের চ্যাট বক্স নয়। আমাদের আগে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এটা করতে শুধু বিল্ড নাও বাটনে ক্লিক করুন। তারপর তাদের নির্দেশনা অনুসরণ করে আপনার বেস 44 অ্যাকাউন্ট সেট আপ করার প্রক্রিয়াটা শেষ করুন। আমি ড্যাশবোর্ডে আপনার জন্য অপেক্ষা করব এবং এখানে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটি আসল চ্যাট বক্স, যেটা আমরা আমাদের অ্যাপ বানাতে ব্যবহার করব। এখন আরও এগোনোর আগে আমি একটা কথা বলে নিতে চাই। আপনি যখন এই ভিডিও দেখছেন তখন এটা দেখতে একটু আলাদা লাগতে পারে। এআই খুব দ্রুত পরিবর্তন হয় এবং সফটওয়্যারের আপডেটও নিয়মিত হয়। তাই ইন্টারফেসটা যদি একদম একই না দেখায়, চিন্তা করবেন না। আমি আজকে আপনাকে যে ধারণাগুলো দেখাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করুন এবং আপনি যখন কাজ করছেন তখনকার ইন্টারফেসে শেখা বিষয়গুলো প্রয়োগ করুন। শুরু করার আগে আমি এমন কিছু দেখাবো যা অ্যাপের ফলাফল উন্নত করবে এবং খরচ কমাবে। ওপরে বাম দিকে ওয়ার্ক স্পেস ড্রপডাউনে ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাবেন বেশ 44 একটি ক্রেডিট সিস্টেম ব্যবহার করে। ফ্রি প্ল্যানে আপনি প্রতিদিন 5টা মেসেজ ক্রেডিট পাবেন। এগুলো একেবারে একে অপরের সমান নয়। একটা পরিবর্তনে সামান্য ক্রেডিট খরচ হবে। এআই দিয়ে নতুন ফিচার তৈরিতে বেশি ক্রেডিট লাগে। ফ্রি প্ল্যানে প্রথম অ্যাপ ও কিছু পরিবর্তনের সুযোগ থাকলেও অস্পষ্ট ধারণা নিয়ে কাজ শুরু করলে বারবার চেষ্টায় আপনার ক্রেডিট দ্রুত শেষ হয়ে যাবে। তাই আমরা বরং আগে পরিকল্পনা করব। বেস 44 এএই কাজের জন্য একটা বিল্ট ইন ফিচার আছে যার নাম প্ল্যান মোড। আপনি যখন নতুন অ্যাপ তৈরি করতে যাবেন তখন এই ছোট প্ল্যান টগল বাটনটা দেখতে পাবেন। এবার সেটাতে ক্লিক করুন। এখন আমরা প্ল্যান মোডে আছি। প্ল্যান মোডে আমরা সহজভাবে আমাদের চাওয়া জিনিসের একটা বর্ণনা লিখতে পারি, আর বেস 44 আমাদের সাহায্য করবে সেই প্রম্পটটা আরও নিখুঁত করতে, যেটা এআই ব্যবহার করে অ্যাপ বানাবে। তাহলে আমি সহজভাবে লিখব মুভি রেকমেন্ডেশন অ্যাপ, তারপর সেন্ড চাপবো। তারপর এআই আপনাকে কিছু গাইডেড প্রশ্ন করবে যাতে বুঝতে পারে আপনার লক্ষ্য কী, কারা ব্যবহার করবে, আপনি কোন কোন মূল ফিচার চান, ডিজাইনের পছন্দ কেমন, এই ধরনের ব্যাপারগুলো। এখানে লেখা আছে এই অ্যাপটা কার জন্য এবং কিভাবে ব্যবহার হবে। তাহলে আমি বলবো সাধারণ জনগণের জন্য। মূলত কিভাবে রেকমেন্ডেশন তৈরি হবে আমরা বলবো রেটিংয়ের ওপর ভিত্তি করে। আর আপনি কেমন ভিজুয়াল ভাইক চান? ধরা যাক ডার্ক আর সিনেম্যাটিক। শুধু ওর কড়া প্রশ্নগুলোর উত্তর দিন, আর যখন সব শেষ হবে তখন এটা একটা প্ল্যান তৈরি করবে। আর আপনি রিড মোডে ক্লিক করে সব বিস্তারিত দেখতে পারবেন। আপনি স্ক্রল করে দেখতে পারবেন সব কিছুই ও লিখে দিয়েছে। আর যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে সহজ ভাষায় চ্যাটে লিখে আপডেট করতে বলতে পারেন। সবচেয়ে ভালো ব্যাপার হলো প্ল্যান মোডে কোনো ক্রেডিট খরচ হয় না। এআই এর সাথে কথা বলে আইডিয়া গুছিয়ে অ্যাপের ব্লুপ্রিন্ট তৈরি করছেন ফ্রিতে। শুধু স্টার্ট বিল্ডিং ক্লিক করলেই ক্রেডিট লাগবে। দেখুন আমাদের সাধারণ আইডিয়াটি এখন ফিচার, ইউজার ফ্লো ও ডিজাইন সহ একটি গোছানো প্ল্যানে পরিণত হয়েছে। এটাই হচ্ছে যেটা থেকে বেস 44 তৈরি হবে। এখানে আপনি যত বেশি বিস্তারিত তথ্য দেবেন আপনার প্রথম ফলাফল ততই ভালো হবে, আর পরে সেটা ঠিকঠাক করতে আপনাকে তত কম ক্রেডিট খরচ করতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি। আপনি যদি এখনও ঠিক না জানেন কি বানাতে চান তাহলে আইডিয়া বের করার জন্য ক্লড বা চ্যাটজিপিটির মতো কোনো টুল ব্যবহার করতে পারেন, এমনকি বেস 44 খোলার আগেই। এটা ভাবুন যেন আপনি ব্লুপ্রিন্ট খসড়া করার আগে বন্ধুর সাথে আলাপ করছেন। আপনি কি বানাতে চান বুঝলে প্ল্যান মোডেই সেটা সাজান যাতে এআই তা বানাতে পারে। চলুন স্টার্ট বিল্ডিং ক্লিক করি। বেশ 44 আপনার অ্যাপ বানানো শুরু করবে এবং বাম পাশের সাইড বারে রিয়েল টাইমে ফাইলগুলো দেখা যাবে। এই প্রক্রিয়াটা কয়েক মিনিট সময় নিতে পারে, তাই একটু ধৈর্য ধরুন। আর যখন এটা শেষ হবে তখন আপনি এরকম কিছু দেখতে পাবেন। এটাই সিনেম্যাচ বেস 44-এর তৈরি আমাদের অ্যাপের প্রথম খসড়া। একেবারে ওপরে আছে সার্চ বার, যেখানে আমরা নির্দিষ্ট সিনেমা খুঁজতে পারি। এখানে ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিনেমা ফিল্টার করতে পারি। আমরা যখন বিভিন্ন সিনেমার উপর মাউস রাখি তখন এখানে সুন্দর কিছু ইন্টারঅ্যাক্টিভ মুভমেন্ট দেখা যায়। ছবিটা বড় হয়ে যায় এবং সিনেমাটা হাইলাইট হয়। ওপরে আছে বিভিন্ন ট্যাব, যেমন আমার রেটিংস, যেখানে মনে হচ্ছে আমরা লগ ইন করলে আমাদের রেটিং ট্র্যাক করতে পারবো। একই জিনিস ওয়াচ লিস্টের জন্য, যেখানে আমরা সিনেমা সংরক্ষণ করতে পারি। আর তারপর ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে সুপারিশও থাকবে। মোটের ওপর এটা বেশ ভালো একটা শুরু। বেস 44 পুরো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করেছে। আপনি যদি একদম শুরু থেকে কোড করতেন তাহলে এটা করতে কয়েকদিন লেগে যেত। তবুও কিছু সমস্যা আছে যেগুলো আমরা ঠিক করতে চাইতে পারি। উদাহরণস্বরূপ এগুলো আসল সিনেমার পোস্টার নয়। আমরা সম্ভবত এটা ঠিক করতে চাইব। রেটিং পেতে সাইন ইন করার একটা অপশন আছে, কিন্তু এখনও সাইন ইন করার কোনো উপায় দেখছি না, তাই আমাদের ইউজার অথেন্টিকেশন যোগ করতে হবে।
আর ব্যক্তিগতভাবে আমি দেখছি এই সেরিফ ফন্টটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না এখানে আমাদের হেডারগুলোর জন্য। সান সেরিফ ফন্ট ব্যবহার করলে ভালো দেখাবে। পরের ধাপে অ্যাপে পরিবর্তনের পদ্ধতিটি দেখাবো। প্রথম ভার্সন নিখুঁত হয় না। ভাইব কোডিংয়ে আসল দক্ষতা হলো কিভাবে ভালো করার জন্য গাইড করতে হয় সেটা জানা। এটা করার কয়েকটা উপায় আছে, আমি আপনাকে দেখাই। প্রথমত থিম প্যানেল। আপনার এডিটরের ওপরে থাকা এই প্যালেট বাটন থিম আইকনে ক্লিক করুন। এখানেই আপনি আপনার পুরো অ্যাপের জন্য এক জায়গায় রং ও ফন্ট সেট করতে পারেন। প্রাইমারি কালার, ব্যাকগ্রাউন্ড বাছুন, ফন্ট নির্বাচন করুন, আর এই পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে সব জায়গায় প্রয়োগ হবে। এটা ফ্রি এবং এতে কোনো ক্রেডিট খরচ হয় না। উদাহরণস্বরূপ চলুন এই প্রাইমারি হলুদ রংটা একটু অন্য টোনে, অন্য হিউতে পরিবর্তন করি। আমরা এটাকে এই উজ্জ্বল কমলা রঙে সেট করব। দেখতে বেশ সুন্দর লাগছে। আর যদি আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখতে পাবো অ্যাপের সব জায়গায় রং আপডেট হয়েছে, যেখানে আগে হলুদ রং ছিল। এরপর ভিজুয়াল এডিট মোড ক্লিক করুন। টুলবারের ওপরের বাম পাশে এডিটে ক্লিক করুন। এটা আপনাকে স্ক্রিনের নির্দিষ্ট এলিমেন্টগুলো সিলেক্ট করে সেগুলো অ্যাডজাস্ট করার সুযোগ দেয়। একটা বাটনের রং বদলানো, সেকশনের স্পেসিং ঠিক করা বা অপ্রয়োজনীয় কিছু ডিলিট করা সবই সম্ভব। এটি থিম প্যানেলের মতো হলেও পুরো অ্যাপের বদলে নির্দিষ্ট এলিমেন্টে কাজ করে। এটাও ফ্রি ব্যবহার করা যায়, কোনো ক্রেডিট লাগবে না। উদাহরণস্বরূপ ধরুন আমরা চাই এই লেখাটা বদলাতে, আমরা এতে ক্লিক করতে পারি, তারপর টিতে ক্লিক করে টেক্সট কন্টেন্ট পরিবর্তন করতে পারি। আমরা এটা বদলে লিখব, আপনি যা দেখেছেন তা রেট করুন, যাতে আপনার জন্য ব্যক্তিগতকৃত সুপারিশ আসতে পারে। তারপর যদি আমরা এই টুলবারে ক্লিক করি, 1 সেকেন্ড পর অ্যাপের প্রিভিউ আপডেট হবে আর পরিবর্তনটা চূড়ান্তভাবে সংরক্ষিত হবে। থিম প্যানেল ও ভিজুয়াল এডিটে এআই ছাড়াই অনেক ডিজাইন করা যায়। জটিল কাজ যেমন নতুন ফিচার বা লজিক পরিবর্তনের জন্য ক্রেডিট বাঁচান। মনে রাখবেন, বেস 4.4 আপনার অ্যাপের ভার্সন হিস্ট্রি সেভ করে রাখে। আপনি এটা এখানে বাম পাশেই ছোট ঘুড়ির আইকনে ক্লিক করে দেখতে পারবেন। ভুল হলে আপনি সহজেই আগের ভার্সনে ফিরতে পারবেন। এটি পুরো অ্যাপের জন্য একটি আনডু বাটনের মতো কাজ করে। ভিজুয়াল পরিবর্তনের বাইরে নতুন ফিচার বা বাগ ঠিক করার মতো কাজে এআই চ্যাট এবং ক্রেডিট ব্যবহৃত হয়। এটাই আমার পদ্ধতি। আমি অ্যাপটা ঘুরে দেখি আর যা দেখছি সেটা নিয়ে কথা বলি। আমি নোট নেওয়ার জন্য ভয়েস মোড ব্যবহার করি। এই নোটগুলো সব নিচে এখানে ট্রান্সক্রাইব হয়ে দেখাবে। তাই যখন আমি কথা বলা আর ভাবনা প্রকাশ শেষ করব তখন ভয়েস মোড বন্ধ করে দেব, আর এই সবগুলো নোট একসাথে একটি মেসেজে পরিণত করা যাবে, যেখানে আমি একবারেই সব পরিবর্তনের অনুরোধ পাঠাতে পারবো। এভাবে আমি এক মেসেজের খরচে 5-6টা পরিবর্তন পাচ্ছি, আলাদাভাবে প্রতিটা পরিবর্তনের জন্য ক্রেডিট খরচ না করেই। এটাই ভাইব কোডিংয়ের মূল বিষয়। আপনি যা চান সেটা বর্ণনা করেন, আর এআই সেটা বাস্তবায়ন করে। আমি আপনাকে দেখাই। আমি মাইক্রোফোন আইকনে ক্লিক করব। ঠিক আছে, এখন পর্যন্ত অ্যাপটা যেমন দেখাচ্ছে সেটা আমার ভালো লাগছে, কিন্তু উপরের হেডারগুলোতে যেমন সিনেম্যাচ আর ডিসকভার ফিল্মস, এই দুটোতে সিরিফ ফন্ট ব্যবহারটা আমার পছন্দ হচ্ছে না। আমার মনে হয় যদি এগুলো স্যান্স সেরিফ ফন্টে করা হয় তাহলে আরও পরিষ্কার আর আধুনিক দেখাবে। আরও একটা ব্যাপার, অ্যাপের এই ওপরের অংশে ডিসকভার ফিল্মস হেডারের পেছনে আমার মনে হয় যদি আমরা কোনো একটা ছবি দিই, হয়তো সিনেমা থেকে নেওয়া, তাহলে অনেক ভালো দেখাবে। নেটফ্লিক্স যেমন মুভি রেকমেন্ডেশনের জন্য চড়া ব্যানার দেখায়, ঠিক সেরকম একটা সুন্দর ব্যানার যদি এখানে ওভারলে দিয়ে দিই তাহলে ভালো লাগবে। আরও একটা বিষয়, নিচের মুভি থাম্বনেলগুলোতে কোনো থাম্বনেল ছবি আসল মুভি পোস্টারের সাথে মেলে না। আমার মনে হয় আমাদের আসল মুভি পোস্টার ব্যবহার করা উচিত, এই স্টক ইমেজগুলো বা হয়তো এগুলো এআই দিয়ে বানানো সেগুলোর বদলে। যাই হোক, আমাদের আসল তথ্যই ব্যবহার করা উচিত, মুভির সাথে সম্পর্কিত ছবি। আমি যখন শেষ করি তখন দেখুন আমি মাইক্রোফোন আইকনে ক্লিক করি আর এটা আমি যা বলেছি সব ট্রান্সক্রাইব করে দেয়। এখন আমরা সহজেই প্রম্পট পাঠাতে পারি আর বেসচুয়াল তখনই এই পরিবর্তনগুলো করতে শুরু করবে। আর কয়েক মিনিট পরেই আমরা আপডেটেড অ্যাপটা পেয়ে যাই। এবং আপনি এখানে ওপরে দেখতে পাচ্ছেন এটা হিরো সেকশনের জন্য মুভির ব্যাকড্রপ টেনে এনেছে। এটা দারুণ হয়েছে। এছাড়াও মনে হচ্ছে এখন আমাদের থাম্বনেলের জন্য অনেকগুলো মুভি পোস্টার আছে, যদিও গডফাদারের থাম্বনেলটা নেই। তাহলে এটা আমাকে কয়েকটা বিষয় বুঝিয়ে দেয়। আমাদের বের করতে হবে কিভাবে আসলে এই ছবিগুলো নিয়মিতভাবে টেনে আনা যায়, সেই লজিকটা আরও শক্ত করতে হবে, অথবা কোনোভাবে বিকল্প ছবি তৈরি করতে হবে। তবে সাধারণভাবে বলতে গেলে এভাবেই এটা কাজ করে। তাহলে আমি যখন আপডেটগুলো রিভিউ করছি তখন আবার এখানে মাইক্রোফোন আইকনটা অন করে আমি যা দেখছি তা নিয়ে কথা বলতে পারি, তারপর সেই পরিবর্তনগুলো আবার এআই চ্যাটে সাবমিট করতে পারি। আপনার পছন্দ মতো না হওয়া পর্যন্ত এটি বারবার করতে পারেন।
ভয়েস মোড না চাইলে আপনি টাইপ করতে পারেন। প্রয়োজনে স্ক্রিনশট বা ফাইল আপলোড করুন যাতে এআই আপনার ভাবনা বুঝতে পারে। এখন আমরা আরও এগোনোর আগে চলুন দেখি এই অ্যাপটা ফোনে কেমন দেখায়। ওপরে ডান দিকে একটা ব্রেক পয়েন্ট ড্রপ ডাউন আছে যেখানে ডেস্কটপ কম্পিউটারের আইকন দেখাচ্ছে। আপনি এটা পরিবর্তন করে দেখতে পারেন এই অ্যাপটা ট্যাবলেট বা মোবাইল ডিভাইসে কেমন দেখাবে। তাহলে চলুন সেটা দেখে নেওয়া যাক। এবং এটা দেখতে বেশ ভালো লাগছে। এটা হেডারের আইটেমগুলোকে সহজ আইকন বাটনে পরিণত করেছে আর একসাথে থাকা একাধিক মুভি পোস্টারও কমিয়ে দিয়েছে। শুধু 2টা পোস্টার দেখাচ্ছে যাতে ফোনে দেখা সহজ হয়। বেস 44 ডিফল্টভাবেই রেসপন্সিভ অ্যাপ তৈরি করে, তাই আপনার দর্শকরা যে কোনো স্ক্রিন সাইজে দেখলেও অ্যাপটা মানিয়ে নেবে, তবে চেক করে নেওয়াই ভালো। মোবাইলে কিছু অস্বাভাবিক দেখালে সেটা আপনার পরবর্তী এআই প্রম্পটের পরিবর্তনের তালিকায় যোগ করুন। এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি সবই ফ্রি প্ল্যানে হয়েছে। আপনি একটা অ্যাপ বানিয়েছেন, কাস্টমাইজ করেছেন, মোবাইলে কেমন দেখায় সেটা চেক করেছেন, আর 1 টাকাও খরচ করেননি। এটাই ভাইব কোডিংয়ের সৌন্দর্য। আপনি একটা আইডিয়া থেকে কাজ করার মতো প্রোটোটাইপ বানাতে পারেন কোনো খরচ ছাড়াই। কিন্তু ব্যাপারটা হলো, প্রতিটি ভাইব কোডিং প্ল্যাটফর্মেই একটা ফ্রি টিয়ার থাকে যেখানে আপনি ট্রাই করতে পারেন, আর একটা পেড টিয়ার থাকে যেটাতে আসল ফিচারগুলো পাবেন। আপনাকে সত্যিকারের প্রোডাক্ট বানাতে হলে প্রোটোটাইপটাকে বাস্তবে রূপ দিতে হবে, যেমন ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট প্রসেসিং, কাস্টম ডোমেন আর কোড এক্সপোর্ট, এইসব জিনিস। এটা সত্যি আপনি বেস 44, লেভেবেল, বোল্ট বা অন্য যে কোনো টুলই ব্যবহার করুন না কেন, ফ্রি 3 টিয়ার হলো শেখার আর এক্সপেরিমেন্ট করার জায়গা। পেড টিয়ারেই আপনি সত্যিকারের কিছু বানাতে পারবেন। বেস 44-এর জন্য এটা হলো বিল্ডার প্ল্যান, যার দাম মাসে $40। আর এই প্ল্যানে আপনি পাবেন 250টা মেসেজ ক্রেডিট, পেমেন্ট আর ইমেলের মতো ফিচারের জন্য ব্যাকএন্ড ফাংশন, কাস্টম ডোমেন সাপোর্ট আর গিটহাব ইন্টিগ্রেশন। মূলত আমরা এখন পর্যন্ত যা বানিয়েছি সেখান থেকে একটা সত্যিকারের লঞ্চযোগ্য প্রোডাক্টে যেতে যা যা দরকার সবই এখানে আছে। বিষয়টা বোঝাতে গেলে কয়েক বছর আগে আমি একজন ডেভেলপারকে একটা সিম্পল এমভিপি বানানোর জন্য $20,000-এরও বেশি দিয়েছিলাম, আর সেটা বানাতে মাসের পর মাস লেগে গিয়েছিল। আপনি আজকে ঠিক একই কাজ করছেন, আর খরচ পড়ছে মাত্র একবার বাইরে ডিনার করার সমান। আপগ্রেড করতে বাম পাশের আইকনে ক্লিক করে আপগ্রেড ইয়োর প্ল্যান বেছে নিন। এরপর বিল্ডার বা উচ্চতর কোনো প্ল্যানে আপগ্রেড করুন। আপনি বার্ষিক বা মাসিক পেমেন্ট বেছে নিতে পারেন। আমি বার্ষিক প্ল্যান সাজেস্ট করি, যাতে 1 বছর ফ্রি ডোমেন পাবেন। এতে দীর্ঘমেয়াদে সাশ্রয় হবে। আপনি ছোটোভাবে শুরু করে মাসিক প্ল্যান নিতে চাইলে তাও সম্ভব। আপনার পছন্দেরটি বেছে নিয়ে চেক আউট করুন। বিল্ডার প্ল্যানে প্ল্যাটফর্মটি এখন উন্মুক্ত। চলুন ইউজার অথেন্টিকেশন দিয়ে শুরু করি, যা ডেমোকে আসল অ্যাপে রূপান্তর করবে। এখন যেই আপনার অ্যাপ খুলবে সবাই একই জিনিস দেখবে। কেউ অ্যাকাউন্ট তৈরি করতে পারে না, লগ ইন করতে পারে না, বা নিজের মতো করে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা পায় না। অথেন্টিকেশনই এই বিষয়টা বঘে নেয়। এটাই সেই সিস্টেম যেটা ইউজারদের সাইন আপ, লগ ইন এবং নিজেদের ডেটা রাখতে দেয়, যাতে একজনের তথ্য অন্যদের থেকে আলাদা থাকে। এটাই অ্যাপটাকে তাদের নিজের অ্যাপের মতো অনুভব করায়, শুধু একটা ওয়েবসাইট নয়। আর ভাইব কোডিং প্ল্যাটফর্মগুলোকে চ্যাট জিপিটির মতো কিছু থেকে আলাদা করে তোলে, কারণ এই ধরনের ফিচার এখানে বিল্ট ইন। আপনাকে আলাদা কোনো অথেন্টিকেশন সার্ভিস সেট আপ করতে হবে না, বা পাসওয়ার্ড নিরাপদে রাখার উপায় খুঁজতে হবে না। আপনি শুধু এটা অন করে দিলে স্ম্যাদে। বেস 44 এডিটরে ওপরে টুলবারের ড্যাশবোর্ড ট্যাবে ক্লিক করুন। তারপর সেটিংসে ক্লিক করে সেটাকে এক্সপ্যান্ড করুন। এরপর অথেন্টিকেশনে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন বেস 44 আপনাকে একগুচ্ছ অথেন্টিকেশন পদ্ধতি দেয়, যেগুলো আপনি অন অফ করতে পারেন। সবচেয়ে সহজ হলো ইমেইল ও পাসওয়ার্ড। আপনার ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্ট তৈরি করবে, পাসওয়ার্ড সেট করবে আর লগ ইন করবে। তবে আপনি চাইলে গুগল, মাইক্রোসফট, ফেসবুক এবং অ্যাপল দিয়ে সোশ্যাল লগ ইনও চালু করতে পারেন। আমি শুধু ইমেল ও পাসওয়ার্ড আর গুগল চালু রাখছি, কারণ এগুলোই বেশিরভাগ ব্যবহারকারীর জন্য যথেষ্ট। অথেন্টিকেশন পদ্ধতিগুলো উপলব্ধ, কিন্তু আমাদের এখনও সেই পেজগুলো যোগ করতে হবে যেখানে ব্যবহারকারীরা আমাদের অ্যাপে সাইন আপ ও লগ ইন করতে পারবে। চলুন আবার চ্যাটে ফিরে যাই এবং সেটা করি। আমি প্রিভিউতে ক্লিক করব, তারপর চ্যাটে বলবো সাইন আপ এবং লগ ইন পেজ যোগ করো, যাতে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট তৈরি ও ম্যানেজ করতে পারে। এছাড়াও একটা লগ আউট বাটন যোগ করো, যা ওপরের ডান পাশে দেখা যাবে। যেসব ব্যবহারই লগ ইন করা এবং যখন তারা লগ আউট থাকবে তখন সেটা সাইন আপ লগ ইন বাটন হিসাবে দেখাবে। আমরা প্রম্পটটি সাবমিট করব এবং যখন এটা শেষ হবে তখন দেখতে পাবেন বেস 44 পুরো একটা অথেন্টিকেশন সিস্টেম সেট আপ করে দিয়েছে। ওপরের ডান পাশে একটা লগ আউট বাটন আছে। আমি যখন এটিতে ক্লিক করি তখন আমাদের সামনে একটি লগ ইন পেজ আসে। আমি এখন লগ ইন করব।
এখন আমরা আবার লগ ইন হয়ে গেছি। আমাদের কাছে এখন একটি সম্পূর্ণ অথেন্টিকেশন সিস্টেম আছে। নিরাপদ পাসওয়ার্ড সংরক্ষণ, সেশন ম্যানেজমেন্ট, লগ ইন ও সাইন আপ পেজ সবই মাত্র কয়েকটি টগল ও একটি প্রম্পট থেকে। আপনি যদি এটি প্রচলিত কোডিংয়ের মাধ্যমে করতেন তাহলে শুধু এটুকুই করতে কয়েকদিন লেগে যেত। আপনি চাইলে বিভিন্ন অ্যাক্সেস লেভেলও সেট আপ করতে পারেন। ড্যাশবোর্ডের নিচে আপনি ইউজার্সে ক্লিক করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার রোল অ্যাডমিন হিসাবে সেট করা আছে। অ্যাডমিন ইউজাররা সবকিছু দেখতে পারে আর সাধারণ ইউজাররা শুধু তাদের নিজেদের ডেটা দেখতে পারে। বেস 44 এটি পরিচালনা করে, যেটাকে বলা হয় রো লেভেল সিকিউরিটি। আপনাকে এখনই টেকনিক্যাল ডিটেলসগুলো বুঝতে হবে না, শুধু বলে দিন কোন ধরনের ইউজার কি দেখতে পারবে আর বাকিটা সেটাই সেট আপ করে দেবে। আমি জানি মনে হতে পারে পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে, কিন্তু আসল কথা হলো আপনাকে এখনই সব কিছু বুঝতে হবে না, প্ল্যাটফর্মটাই এগুলো সামলে নেয়। এখন যেহেতু ইউজাররা লগ ইন করতে পারছে, চলুন কথা বলি সেই বিষয়টা নিয়ে, যেটা একটা অ্যাপকে ব্যবসায় পরিণত করে, পেমেন্ট পাওয়া। কিন্তু এই অংশটা আসলে শুধু পেমেন্টের চেয়েও বড় কিছু নিয়ে। আসলে আমরা এখানে যা করছি তা হলো আপনার অ্যাপকে বাইরের সার্ভিসের সাথে সংযুক্ত করা। স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট, রিসেন্ডের মতো সার্ভিস দিয়ে ইমেল, টুইও দিয়ে টেক্সট মেসেজ, এগুলোকে বলে থার্ড পার্টি ইন্টিগ্রেশন। মানে এমন টুলস যেগুলো আগে থেকেই আছে এবং আপনার অ্যাপ তাদের সাথে কথা বলতে পারে। আপনাকে শুরু থেকে একটা পেমেন্ট সিস্টেম বানাতে হবে না, আপনি শুধু আপনার অ্যাপকে স্ট্রাইপের সাথে কানেক্ট করুন আর স্ট্রাইপই টাকা পয়সার ব্যাপারটা সামলাবে। এটাই ইন্টিগ্রেশনের শক্তি। তাহলে চলুন শুরু করি সেই বিষয়টা দিয়ে যেটা সবাই জানতে চায়, কিভাবে পেমেন্ট পাওয়া যায়। পেমেন্ট যোগ করতে আমরা সহজেই এআইকে জিজ্ঞাসা করতে পারি। চ্যাটে আমি বলবো স্ট্রাইপ কানেক্ট করো, যাতে আমরা গ্রাহকদের কাছ থেকে প্রিমিয়াম মুভি রেকমেন্ডেশনের জন্য মাসিক সাবস্ক্রিপশন নিতে পারি। আমরা সাবমিট করব। এটা আমাদের কাছে ফিরে এসে জিজ্ঞেস করবে আমরা কি স্ট্রাইপ ইনস্টল করতে দেব নাকি অনুরোধটি বাতিল করব। চলুন ইনস্টল স্ট্রাইপে ক্লিক করি। কয়েক মিনিট পর এটা ফিরে এসে জানাবে যে সবকিছু ঠিকঠাক সংযুক্ত হয়ে গেছে। এটা একটা প্রিমিয়াম পেজ তৈরি করেছে যেখানে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানটি দেখানো হবে। এটি চেক আউট, সাবস্ক্রিপশন ও প্রোডাক্ট ম্যানেজমেন্টের ব্যাকএন্ড ফাংশন এবং সব টেকনিক্যাল বিষয় তৈরি করেছে। এমনকি এটি আমাদের টেস্টিংয়ের নির্দেশনাও দিয়েছে। সাবস্ক্রাইব করে এই ডেমো কার্ডটি ব্যবহার করুন। এখন সাবস্ক্রাইবে ক্লিক করলে একটা পপ আপ আসবে যা বলবে এটি করতে প্রকাশিত অ্যাপে যেতে হবে। তবে এটা করতে আমাদের এখনই অ্যাপ কি প্রকাশ করতে হবে না, আমাদের শুধু যেতে হবে। তাই আমি এই ইউআরএল কপি করেছি, নতুন ট্যাবে গিয়েছি এবং এটা একটা প্রিভিউ ইউআরএল। এখানে আমরা প্রিমিয়ামে যাব, এখনই সাবস্ক্রাইব করব এবং এখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছে স্ট্রাইপ স্যান্ডবক্স চেকআউটে। চলুন সেই ডেমো কার্ডটি ব্যবহার করি এবং ক্লিক করি পে অ্যান্ড সাবস্ক্রাইব। এবং দেখুন হয়ে গেল, চেকআউট ফ্লো সফল হয়েছে। ব্যাস এটাই, একটা প্রম্পট পেমেন্ট কানেক্ট করার জন্য। পণ্য সংযোগের জন্য আরেকটি প্রম্পট। আমরা একটি কার্যকর চেকআউট পেয়েছি। প্রথমে স্ট্রাইপ টেস্ট মোডে সেট আপ করুন যাতে আসল টাকা ছাড়াই এটি পরীক্ষা করা যায়। ড্যাশবোর্ডের ইন্টিগ্রেশনে গেলে লাইভ করার জন্য একটি সেট আপ গাইড পাবেন যা স্ট্রাইপ অ্যাকাউন্ট কানেক্ট করতে সাহায্য করবে। আমি এখন স্ট্রাইপের সব সেটিংস দেখাবো না, কারণ বেস 44-এর ডকুমেন্টেশনে এটি বিস্তারিত আছে। কিন্তু আসল কথা হলো আপনি শুধু এআইকে জিজ্ঞেস করেই আপনার অ্যাপে পেমেন্ট প্রসেসিং যোগ করে ফেলেছেন। এটাই হলো ভাইড কোডিং। এখন আপনি সম্ভবত এখানে কিছু অতিরিক্ত বিজনেস লজিক যোগ করতে চাইবেন যাতে আপনার প্রিমিয়াম কাস্টমাররা ফ্রি ইউজারদের থেকে আলাদা কিছু দেখতে পায়। হয়তো আপনি চাইবেন কেউ সাইন আপ করলে তাদের একটা ধন্যবাদ ইমেল পাঠাতে। চলুন এই কথাটা বেস 44 এআই চ্যাটকে বলি। আমি আবার ভয়েস মোড ব্যবহার করব। অনুগ্রহ করে নিশ্চিত করুন যেন ফ্রি এবং পেইড ইউজাররা আলাদা কন্টেন্ট দেখতে পায়। এছাড়াও নতুন প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা সাইন আপ করলে তাদের একটা কনফার্মেশন ইমেল পাঠান এবং আমরা সেটা পাঠাবো। যখন এটা হয়ে যাবে আপনি দেখতে পারবেন এআই রেকমেন্ডেশনগুলো ইউ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের পেছনে গেট করার সিদ্ধান্ত নিয়েছে এবং স্ট্রাইপ চেকআউটের ওয়েব হুকে একটি কনফার্মেশন ইমেলও যোগ করেছে। তাহলে এখন উপরে আমাদের কাছে একটি ফর ইউ ট্যাব আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি এখন একটি প্রিমিয়াম ফিচার হিসাবে লক করা হয়েছে। এখন আমরা যে ইউজারটি টেস্ট এনভায়রনমেন্টে ব্যবহার করছি তার এখনও কোনো সাবস্ক্রিপশন নেই, তাই এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা সাবস্ক্রিপশন সহ একটি টেস্ট ইউজার তৈরি করেছি। মজার ব্যাপার হলো আপনি ওপরে 3টি ডটে ক্লিক করে দেখতে পারেন বিভিন্ন ইউজার কিভাবে অ্যাপটি ব্যবহার করছে। একটা ইউজারে ক্লিক করে তারপর আমরা ভিউ অ্যাজ সিলেক্ট করে এখানে অন্য টেস্ট ইউজারে পরিবর্তন করতে পারি। এখন যদি আমরা ফর ইউ ট্যাবে ক্লিক করি তাহলে দেখতে পাবো গেটটি আনলক হয়ে গেছে এবং এখন এই ইউজারটি কাস্টম এআই রিকমেন্ডেশন পেতে পারবে। মাত্র কয়েক মিনিটেই আমরা কিছুই ছিল না থেকে শুরু করে ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট এবং কাস্টম লজিক সহ একটা অ্যাপ তৈরি করেছি এবং আমরা 1 লাইন কোডও লিখিনি।
এই অ্যাপটি পাবলিশ করার আগে চলুন কথা বলি যখন কিছু ভুল হয় তখন কি করতে হবে, কারণ কিছু না কিছু ভুল হবেই। এটা ভাইব কোডিংয়ে একেবারেই স্বাভাবিক। আসলে সাধারণ কোডিংয়েও এমনটা হয়। তাহলে আমি আপনাকে দেখাই কিভাবে সবচেয়ে সাধারণ সমস্যাগুলো ঠিক করবেন, যাতে আপনার সময় বা ক্রেডিট নষ্ট না হয়। অ্যাপ এবং তাদের ফাইলগুলো একে অপরের সঙ্গে অত্যন্ত সংযুক্ত। একটা পরিবর্তন অন্যটির ওপর প্রভাব ফেলে, তাই প্রতিবারই টেস্ট করুন। কোনো এরর হলে বেস 44 তা শনাক্ত করবে। তখন রিজন উইথ এআই বাটনে ক্লিক করুন। এতে কোনো ক্রেডিট কাটবে না এবং এআই নিজেই সমাধান দেবে, আর এতে আপনার কোনো অতিরিক্ত খরচও হবে না। এভাবে এটি এলিমেন্টের ইম্পোর্ট পাথের টাইপও ঠিক করে দিয়েছে। মনে আছে আগে বলা ভার্সন হিস্ট্রির কথা? এভাবেই এটি আপনাকে বাঁচায়। কিছু ভুল হলে আপনি আগের ভার্সনে ফিরতে পারেন। এখন আরেকটা সমস্যা হলো এআই ঠিকভাবে আপনার চাহিদা বুঝতে পারে না। এখানে আমি চেয়েছিলাম হেডারটা যেন আরও সিনেম্যাটিক দেখায়, কারণ আমি চাই এটা যেন আরও নেটফ্লিক্সের মতো লাগে। আর এখানে এটা হিরো সেকশনে সিনেম্যাটিক আপগ্রেড দিয়েছে। এটা আসলে আমি যা চেয়েছিলাম তা নয়। এ ধরনের পরিস্থিতিতে আপনি যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন সেটি এখানে। আমি কি আশা করেছিলাম বনাম আসলে কি হয়েছে, এই ফরম্যাট ব্যবহার করুন। তাহলে উদাহরণস্বরূপ বলুন এটা ঠিকঠাক দেখাচ্ছে না। আমি যা আশা করেছিলাম তা হলো আপনি হেডার সেকশনটাকে আরও মিনিমালিস্ট এবং স্মার্ট দেখানোর মতো আপগ্রেড করবেন। আসলে যা হয়েছে তা হলো আপনি হিরো সেকশন আপডেট করেছেন, হেডার বা ন্যাব নয়। অনুগ্রহ করে হিরোতে করা পরিবর্তনটি ফিরিয়ে দিন এবং আমার প্রাথমিক অনুরোধ অনুযায়ী হেডার আপডেট করুন। চলুন এটা পাঠাই। এবং এখানে এটা হিরো সেকশনের সমস্যাটা ঠিক করেছে, আর সিনেম্যাচ টাইটেলটাকে সুন্দর বড় বোল্ড লুকে দিয়েছে, অনেক বেশি নেটফ্লিক্সের মতো। ঠিক আছে, এখন সেই অংশ যেখানে জাদুকর তার গোপন রহস্য ফাঁস করেন। আপনি যেই পরিবর্তনটা দেখলেন সেই চোখে পড়ার মতো নেটফ্লিক্স ব্যানারটা, আসলে আমি ইচ্ছা করেই ওটাকে ওভাবে করতে বলেছিলাম, যাতে আপনাদের দেখাতে পারে কিভাবে সেটা ঠিক করা যায়। আমি এটা উল্লেখ করতেই হচ্ছে কারণ আমি চাই না আপনারা ভুল ধারণা নেন, ভাবেন যে এআই এমন বাজে ভুল করবে। আপনারা যখন নিজেরা বাস্তবে ভাইব কোডিং করবেন তখন যে উদাহরণগুলো দেখবেন সেগুলো সম্ভবত এতটা খারাপ দেখাবে না, ওগুলো অনেক বেশি সূক্ষ্ম সমস্যা হবে। আর এই আমি কি আশা করেছিলাম বনাম কি হয়েছে, ফরম্যাটটা এসব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দারুণ কাজে দেয়। বেশ 44-এ আরও একটা ফিচার আছে, নাম ডিসকাস মোড, যেটা খুবই কাজে লাগে যখন কিছু কাজ করছে না আর আপনি বুঝতে পারছেন না কেন। আপনি চ্যাটে ডিসকাসে ক্লিক করতে পারেন, আর এখন আপনি এআই এর সাথে আপনার অ্যাপ নিয়ে কথা বলতে পারবেন কোনো পরিবর্তন ছাড়াই। আর এতে খরচ হয় মাত্র 0.3 মেসেজ ক্রেডিট। আপনি এআইকে জিজ্ঞেস করতে পারেন কি সমস্যা হতে পারে, সমাধানের আইডিয়া নিয়ে আলোচনা করতে পারেন, আর আপনার বিকল্পগুলো নিয়ে ভাবতে পারেন। কাজ শুরুর আগে সহকর্মীর সাথে আলোচনার মতো এটি। ক্রেডিট খরচ কম হওয়ায় ব্যালেন্সে চিন্তা ছাড়াই বারবার আলোচনা করা যায়। হিরো সেকশনে আমি একটি দৈনিক মুভি রিকমেন্ডেশন ফিচার যোগ করেছি, যা স্লাইড করে দেখায়, তবে এর লুক নিয়ে আমি সন্তুষ্ট নই। তাহলে চলুন আমি আপনাকে দেখাই ডিসকাস মোড ব্যবহারিকভাবে কেমন দেখায়। আমি আবার ভয়েস মোড ব্যবহার করব। আমাদের এই হিরো সেকশনে মনে হচ্ছে ছবিগুলোতে মানুষের মাথা কেটে যাচ্ছে, ওরা এমনভাবে দেখাচ্ছে যেন একটু লুকিয়ে আছে, হেডারের নিচে কিছুটা ঢাকা পড়ে গেছে। তুমি কি বুঝতে পারো কেন এটা হচ্ছে আর এটা ঠিক করতে পারো? আরও একটা ব্যাপার, শিন্ডলার্স লিস্ট ফিচার্ড মুভিটাতে কোনো ছবি আসছে না মনে হচ্ছে, ওটা শুধু অন্ধকার দেখাচ্ছে। তুমি কি এটাও দেখে একটা সমাধানের প্ল্যান সাজাতে পারো? এটাই ছিল প্রম্পট। এখন আমরা এটা পাঠাবো। কয়েক মিনিট পর ডিসকাস মোড উত্তর নিয়ে ফিরে আসে, যেখানে দেখা যায় সে ফাইলগুলো পড়েছে ও পর্যালোচনা করেছে এবং দুটি সমস্যার সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে। এটি প্রতিটির জন্য সমাধানের একটা পরিকল্পনা প্রস্তাব করেছে। তাহলে এখন এটা ঠিক করতে আমাদের যা করতে হবে তা হলো ডিসকাস মোড বন্ধ করে বলা, এমন কিছু বলতে হবে, হ্যাঁ দয়া করে এগিয়ে যান এবং প্রস্তাবিত সমাধানগুলো বাস্তবায়ন করুন। ব্যাস হয়ে গেল। এটি ওপরের প্যাডিং আপডেট করেছে যাতে মানুষের মাথা এই স্প্ল্যাশ ছবিগুলোতে কাটা না পড়ে। কিন্তু এখানে মনে হচ্ছে এটি আসলে কোনো ফোল্ডব্যাক ইমেজ আনেনি, যেমনটা বলেছিল যে আনবে। তাই এই সময় আমাদের আবারও চেষ্টা করতে হবে। আমরা কি আশা করেছিলাম আর আসলে কি হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। তারপর এআইকে সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে দিতে হবে। ভাইব কোডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিবাগিং দক্ষতা প্রযুক্তিগত নয়, এটা হলো যোগাযোগ। যদি এআই ভুল করে, সমাধান প্রায় সবসময়ই আরও ভালো প্রম্পট দেওয়া। আপনি যদি কার্সারের মতো কোনো টুল দিয়ে অ্যাপ বানান তাহলে এই সমস্যার মুখোমুখি হবেন। আপনি অ্যাপটা বানানো শেষ করেছেন, খুব উত্তেজিত, কাউকে দেখাতে চান, আর অ্যাপটা চলছে লোকাল হোস্টে। এটা শুধু আপনার কম্পিউটারই আছে, আপনার বন্ধু খুলতে পারবে না, আপনার বিনিয়োগকারীও দেখতে পারবে না। এটা যেন এমন একটা বাড়ি বানানো যেখানে শুধু আপনি ঢুকতে পারেন। বেস 44 থাকলে এটা কোনো সমস্যা নয়।
আপনার অ্যাপ মাত্র 4টে ক্লিকে সরাসরি পাবলিক ডোমেনে শেয়ার করা যায়। অ্যাপটি প্রকাশ করতে ওপরের ডান পাশে পাবলিশে ক্লিক করুন। তারপর অ্যাপ ভিজিবিলিটিতে গিয়ে পাবলিক নো লগইন নির্বাচন করুন। এরপর পাবলিশ অ্যাপে ক্লিক করুন। আর ঠিক এভাবেই আপনি একটা কনফার্মেশন পাবেন যে আপনার অ্যাপ প্রকাশিত হয়েছে এবং অনলাইনে লাইভ। আমরা যদি AURL কপি করি, নতুন ট্যাব খুলে সেখানে পেস্ট করি, তাহলে সরাসরি আমাদের সুন্দর নতুন অ্যাপে চলে যাব। লাইভ ইন্টারনেটে এবং শেয়ার করার জন্য প্রস্তুত, কিন্তু আপনি যদি এটা আসল ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে সম্ভবত নিজের ডোমেন চাইবেন। এই ডোমেনটা একটু বিশ্রী দেখাচ্ছে, কিন্তু যেহেতু আমরা বিল্ডার প্ল্যানে আছি, খুব সহজেই কাস্টম ডোমেন নিতে পারি। বেস 44 এডিটরে ফিরে গেলে আমরা এখনও আমাদের অ্যাপের জন্য এই অস্থায়ী নাম সিনেম্যাচ ব্যবহার করছি। তাহলে চলুন দেখি আমরা কি কোনো .com পেতে পারি। এটার জন্য আমরা ওপরের ডান পাশে পাবলিশে ক্লিক করব, তারপর গেট ডোমেনে ক্লিক করব। এটা সার্চ ফিল্ডে অস্থায়ী ডোমেনটি লোড করে। আমরা সেটা সিনেম্যাচ দিয়ে বদলে দেব এবং সার্চে ক্লিক করব। এটা পাওয়া যাচ্ছে না। এটা ঠিক আছে, আমাদের অ্যাপ এখনো নতুন, আমরা চাইলে নাম পরিবর্তনের সময় আছে আমাদের হাতে। চলুন অন্য কিছু চেষ্টা করি, যেমন plotpair.com। এটা পাওয়া যাচ্ছে। প্রথম বছরের জন্য এটা $1। চলুন এটা নিয়ে নিই। এটা আমাদের নিয়ে যাবে যেখানে আমরা এটা আমাদের কার্টে যোগ করতে পারি এবং কন্টিনিউতে ক্লিক করুন। তারপর ডোমেনটি নিতে শুধু চেকআউট প্রসেসটি অনুসরণ করুন। এটা শেষ করার পর যখন আপনি বেস 44-এ আপনার অ্যাপে ফিরে আসবেন, যদি আপনি পাবলিশ বাটনে ক্লিক করেন, আপনি এটা দেখতে পাবেন আপনার অস্থায়ী ডোমেনের বদলে এখন আপনার কাস্টম ডোমেন লোড হয়েছে এবং পরের বার আপনি আপনার অ্যাপ পাবলিশ করলে সেটা আপনার কাস্টম ডোমেনে প্রকাশিত হবে। তবে আমরা তো আমাদের অ্যাপের নাম পরিবর্তন করেছি, তাই আগে সেটা আপডেট করি। আমরা শুধু বলবো, দয়া করে সিনেমা যেখানে যেখানে আছে সেখানে সেখানে নামটা প্লটপেয়ারে আপডেট করে দাও। 1 মিনিট পর নামটা পরিবর্তন হয়ে গেছে। আমরা পাবলিশে ক্লিক করতে পারি। কাস্টম ডোমেন কপি করুন। তারপর যখন আমরা ডুন ডোমেনে যাব তখন ডিএনএস এরর দেখতে পারি। চিন্তা করবেন না, আপনি কিছু ভুল করেননি। ডিএনএস পরিবর্তন ছড়িয়ে পড়তে কয়েক মিনিট লাগতে পারে, কখনো কখনো 1 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তাই সঙ্গে সঙ্গে কাজ না করলে আতঙ্কিত হবেন না। শেষ পর্যন্ত এটা লোড হবে, আর ঠিক এইভাবেই আপনার একটা আসল অ্যাপ আসল ডোমেনে তৈরি হয়ে গেল। এটা আর কোনো ডেমো নয়। এখন পৃথিবীর যে কোনো মানুষই এটা এখনই খুলতে পারবে। বেস 44 আপনাকে আপনার অ্যাপকে iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য নেটিভ মোবাইল অ্যাপে রূপান্তর করার সুযোগও দেয়। এখানে যা জানা দরকার তা হলো, অ্যাপ স্টোরে অ্যাপ ছাড়তে অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট প্রয়োজন, যার বার্ষিক ফি $99। গুগল প্লেতে এটা একবারের জন্য $25 ফি। প্রক্রিয়াটা এভাবে চলে। বেস 44 আপনার ওয়েব অ্যাপকে এমন এক ফরম্যাটে প্যাকেজ করে যা অ্যাপ স্টোরগুলো গ্রহণ করে। আপনাকে নতুন কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে হবে না বা আলাদা কোনো টুল ব্যবহার করতে হবে না। আপনি যে অ্যাপটা ইতিমধ্যে বানিয়েছেন সেটাই প্রকাশিত হবে। এখন কিছু বিষয় মাথায় রাখা দরকার। অ্যাপেলের রিভিউ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, কখনো কখনো কয়েক দিনও, এবং তাদের নির্দিষ্ট কিছু নির্দেশিকা আছে কী ধরনের অ্যাপ কী করতে পারবে সে বিষয়ে। তাই একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমনটা ভাববেন না। গুগল সাধারণত একটু দ্রুত, তবে তাদেরও নিজেদের কিছু শর্ত আছে। ফলাফলটা একেবারে নেটিভ সুইফট বা কটলিনে বানানো অ্যাপের মতো নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে ভাইব কোডিং দিয়ে বানানো অ্যাপের জন্য এটা দারুণ কাজ করে। আমি বেস 44-এর মোবাইল পাবলিশিং গাইডের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, যাতে আপনি পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে অনুসরণ করতে পারেন। কিন্তু মূল বিষয়টা হলো, আপনি যেই অ্যাপটা ল্যাপটপে বানিয়েছিলেন সেটাই এখন কারো পকেটে। এরপর আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলতে চাই, ভাইব কোডিং এখন ঠিক কোন অবস্থায় আছে। ব্যবসার আইডিয়া যাচাই করা, MVP বানানো কিংবা ইন্টারনাল টুল তৈরি করার জন্য সত্যি বলতে গেলে এর চেয়ে দ্রুত কিছু নেই। আমি নিজে এইভাবে একটা SaaS প্রোডাক্ট বানিয়েছি, অডিও পেশাদারদের জন্য একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, যেটা এখনই গ্রাহকরা ব্যবহার করছেন এবং টাকা দিচ্ছেন। এই ভাইব কোডিং প্ল্যাটফর্মগুলো শুধু খেলনা নয়, তবে এখানে বাস্তব কিছু সীমাবদ্ধতা আছে। জটিল অ্যাপ যেখানে অনেক কিছু একসাথে চলে, প্রচুর ট্রাফিক সামলাতে হয়, গভীর কাস্টমাইজেশন দরকার, আপনি বাধার মুখে পড়বেন। তারপর আছে সিকিউরিটির ব্যাপার। অনলাইনে অনেকেই ভাইব কোডেড অ্যাপকে AI স্লো বলে ডাকে। সাবধান না হলে AI কোড তৈরির সময় API কি বা ইউজার ডেটা অনিরাপদভাবে হ্যান্ডেল করতে পারে। তাই নিশ্চিত করুন প্রতিটি ইউজার শুধু নিজের ডেটাই দেখছে। কখনোই সংবেদনশীল কি সরাসরি প্রম্পটে দেবেন না, এবং বেস 44-এর বিল্ট ইন সিকিউরিটি অডিট চালান। এই মূল বিষয়গুলো অনেক কাজে দেয়। এর মানে এই নয় যে প্রস্তুতি নেবেন না, বরং বুদ্ধি খাটিয়ে তৈরি হতে হবে। আমি যা দেখাবো তাতেই সব উত্তর আছে।
যদি আপনি গিটহাবের সাথে পরিচিত না হন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে ডেভেলপাররা কোড সংরক্ষণ ও ম্যানেজ করেন। এটা ভাবুন গুগল ডক্সের মতো, তবে কোডের জন্য। এটা প্রতিটি পরিবর্তনের হিসাব রাখে, একাধিক মানুষকে একসাথে কাজ করতে দেয়, আর এটা পেশাদার ডেভেলপারদের জন্য স্ট্যান্ডার্ড টুল। বেশ 44-এ গিটহাব ইন্টিগ্রেশন আছে। আপনি যখন এটা চালু করবেন তখন আপনার অ্যাপের সব কোড, বেসচুয়াল যা কিছু তৈরি করেছে সবই চলে যাবে গিটহাব রিপোজিটরিতে, একটা জায়গা যেটার মালিক এবং নিয়ন্ত্রণ আপনার হাতে। আমি আপনাকে দেখাই কিভাবে এটা কানেক্ট করতে হয়। বেস 44-এ গিটহাব আইকনে ক্লিক করুন। এটাই হলো টপ টুলবারে 3টি ডট আইকনের পাশে থাকা আইকনটি। তারপর কানেক্ট টু গিটহাবে ক্লিক করো। পপ আপে কানেক্ট গিটহাবে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটা পপ আপ উইন্ডো আসবে। আপনি চাইলে বিদ্যমান গিটহাব অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন অথবা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমি গুগলের মাধ্যমে চালিয়ে যাব। সেটআপ শেষ করতে নির্দেশ মেনে চলুন। বেস 44-এ ফিরে রিপোজিটরির নাম দিয়ে ক্রিয়েট ক্লিক করুন। ওপরের ডানে গিটহাব বাটনে সবুজ ডট দেখাচ্ছে, অর্থাৎ এটি কানেক্টেড। ব্যাস এটাই। এখন আপনার অ্যাপের কোড গিটহাবে সংরক্ষিত আছে এবং এখান থেকে সিঙ্ক 2 দিকেই কাজ করে। আপনি যখন বেস 44-এ পাবলিশে কোনো পরিবর্তন করেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে গিটহাবে দেখা যায়। আর কেউ যদি গিটহাবে কোড পরিবর্তন করে পুশ করে, বেস 44 সেটাও ধরে ফেলে। এখন এখানেই ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে উঠছে। মনে আছে এই ভিডিওর শুরুতে আমি আপনাকে ভাইব কোডিং টুলসের 3টি ক্যাটাগরি দেখিয়েছিলাম: অল ইন ওয়ান বিল্ডার, এআই কোড এডিটর আর এআই কোডিং এজেন্ট। আমরা পুরো সময়টাই একটা অল ইন ওয়ান বিল্ডার ব্যবহার করছি, কিন্তু এখন যেহেতু আপনার কোড গিটহাবে আছে, আপনি অন্য টুলগুলো ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার অ্যাপে কোনো পরিবর্তন আনতে চান, কিন্তু বেস 44-এর চ্যাটকে দিয়ে ঠিক যেটা চান সেটা করাতে হিমশিম খাচ্ছেন। আপনি আপনার রিপোজিটরিটা কম্পিউটারে ক্লোন করতে পারেন। ক্লড কোডের মতো কোনো টুল খুলুন যেটা একটি এআই কোডিং এজেন্ট, এবং সরাসরি এটাকে এমন কিছু বলুন: আমার এমন একটা সমস্যা হচ্ছে যেখানে শিনলারের লিস্ট মুভির জন্য ডিসপ্লেতে কোনো ছবি আসছে না, আপনি কি এটা যাচাই করে ঠিক করতে পারে? এটা গিয়ে আসল ফাইলগুলো সম্পাদনা করে। আপনি সেই পরিবর্তনগুলো গিটহাবে পুশ করেন আর বেস 44 স্বয়ংক্রিয়ভাবে সেগুলো নিয়ে নেয়। আপনাকে এখনই এসব কিছু করতে হবে না, আপনি তো আপনার প্রথম অ্যাপ বানিয়েই ফেলেছেন। এটাই এই মুহূর্তের জন্য বড় সাফল্য। কিন্তু আমি চাই আপনি জানুন এই সুযোগটা এখানে আছে, কারণ ভাইব কোডিংয়ের আসল শক্তি কোনো একক টুলে নয়। আসল ব্যাপার হলো এইসব টুল একসাথে কাজ করে। আপনি বিল্ডার ব্যবহার করে শূন্য থেকে একটি কার্যকরী প্রোডাক্ট বানান, আর যখন আরও নিয়ন্ত্রণ দরকার হয় তখন আরও শক্তিশালী টুল বা সহযোগীদের যুক্ত করেন, কিন্তু শুরু থেকে আবার শুরু করতে হয় না। আমি বেস 44-এর গিটহাব সেটআপ গাইডের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, যাতে আপনি প্রস্তুত হলে এটা এক্সপ্লোর করতে পারেন। ভাইব কোডিং খুব শিগগিরই পেশাদার সফটওয়্যার ডেভেলপমেন্টকে প্রতিস্থাপন করতে যাচ্ছে না, কিন্তু সেটা দরকারও নেই। আপনার আইডিয়াটা আসলেই কাজ করে কিনা এবং সেটা মানুষের সামনে নিয়ে আসার জন্য এর চেয়ে দ্রুত কিছু নেই। ঠিক আছে, আপনি এখনই শূন্য থেকে শুরু করে ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট এবং কাস্টম ডোমেন সহ একটা কার্যকরী অ্যাপ বানিয়ে ফেলেছেন, শুধু সাধারণ ভাষায় আপনি যা চেয়েছেন সেটা বর্ণনা করেই। এতে আরও ভালো হতে চাইলে আরেকটা বানান, এটাই সেরা উপায়। নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবুন, বেস 44 খুলুন আর দেখুন কতদূর যেতে পারেন। স্ক্রিনে দেওয়া লিঙ্ক ব্যবহার করুন অথবা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করে ফ্রিতে ভাইব কোডিং শুরু করুন। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।